গুম খুনের ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তা কারাগারে। ভার্চুয়াল হাজিরার সুবিধা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন। ভুক্তভোগীদের সন্তোষ, সেনাপ্রধানের প্রশংসা উপদেষ্টার। বাস্তবায়নে নিশ্চয়তা পেলে সনদে সই করবে এনসিপি। ইসি পুনর্গঠনের দাবি। নভেম্বরেই গণভোট চায় জামায়াত। নির্বাচনের দিন চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। সরকার থেকে দলীয় লোক না সরালে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপির। আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতা করবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। সংঘবদ্ধ ধর্ষণের শিকার জুলাই শহীদ কন্যার আত্মহনন। পটুয়াখালীতে অপ্রাপ্তবয়স্ক ৩ আসামির সাজা, 2 জনের 13 বছর ও 1 জনের 10 বছরের কারাদণ্ড। এবং চট্টগ্রাম মেডিকেলে পুলিশকে ছুরিকাঘাত করে পালায় ছিনতাইকারী। চক্রের 8 সদস্য গ্রেফতার। কক্সবাজারে মানব পাচার চক্রের 4 সদস্য আটক, 35 চিহ্ন উদ্ধার। জনপদের সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। গুম ও হত্যার আলাদা 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের নেওয়া হয়েছে সেনানিবাসের অস্থায়ী কারাগারে। এছাড়া পলাতক শেখ হাসিনা সহ 17 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় সহায়তা করায় সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আসামি পক্ষের দাবি সবাই নিরপরাধ। এদিকে নানা আলোচনার পরও আসামিদের কাঠগড়ায় হাজির করায় সন্তোষ প্রকাশ করেছেন গুমের শিকার ভুক্তভোগীরা। বুধবার সকাল 7টার পর কারাগারের সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যান থামে ট্রাইব্যুনালের পেছনের গেটে। একে একে নামানো হয় 15 সামরিক কর্মকর্তাকে। সকাল 8টার দিকে বিচারকের সামনে নেওয়া হয় আসামিদের। জামিন এবং ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে আবেদন করে আসামিপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে 15 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 5ই নভেম্বর। এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন, 2 জন পলাতক আছেন 4 জন আসামির মধ্যে, সেই 2 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গুমের 2 ও জুলাই আগস্টের হত্যাযজ্ঞের এক মামলায় গত 8 অক্টোবর 32 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে গুমের 2 মামলায় সেনা হেফাজতে থাকা 13 জন এবং রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তাকে বুধবার হাজির করা হয়। চিফ প্রসিকিউটর বলছেন, আসামিদের গ্রেফতার করেই ট্রাইব্যুনালে আনা হয়েছে। এই জন্য সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। যদিও আসামি পক্ষ বলছে গ্রেফতার নয়, আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা। তারা নির্দোষ বলেও দাবি তার। সেনাবাহিনী অফিসার হিসেবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে। এটা প্রক্রিয়াগত কারণে তাদেরকে দেখানো হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে, আসলে তারা গ্রেপ্তার হয়নি। এদিকে গুমের মামলায় বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে কেউ পার পেতে পারে না। আপনারা দয়া করে সেনাবাহিনীকে গালি দিবেন না, সমস্ত অপরাধীকে গালি দেন। শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু সদস্য বিপদগামী হয়েছে। আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে খুনির কাজ যেন আর করানো না হয়। 15 জনের বাইরে পলাতক আছেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, র্যাবের সাবেক 3 ডিজি সহ 17 জন। তাদের 1 সপ্তাহের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গুমের 2 মামলায় শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 20 নভেম্বর, আর হত্যা মামলার পরবর্তী শুনানি হবে 5 নভেম্বর। এদিন সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে হাইকোর্ট মাজার গেট থেকে শুরু করে গোটা এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুম খুনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করায় সেনাপ্রধান সহ সংশ্লিষ্টদের প্রশংসা করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, তাদেরকে সাব জেলে রাখার বিষয়ে সিদ্ধান্তের এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, সেনাবাহিনী প্রধান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, এটা আমরা খুব পজিটিভলি দেখছি। আর সাব জেলে কেন রাখা হয়েছে, এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার কাজ শেষ হচ্ছে কাল। ট্রাইব্যুনাল এদিন রায়ের তারিখ দেবেন বলে জানিয়েছে প্রসিকিউশন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে শেখ হাসিনা কামালের খালাসের প্রত্যাশা করেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। দায় থেকে বাঁচতে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হয়েছেন বলেও দাবি তার। গত ৩রা আগস্ট জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় বিচার শুরু হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল আল মামুনের। এরপর ২৮ কার্যদিবসে ৫৪ সাক্ষীর জবানবন্দি এবং ৬ কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। শেখ হাসিনা ও কামালের পক্ষে ৩ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, যা শেষ হয় বুধবার। এদিন যুক্তিতর্কে সাবেক আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়া নিয়ে প্রশ্ন তোলেন স্টেট ডিফেন্স। বলেন দায় থেকে বাঁচতেই এই পথ বেছে নিয়েছেন তিনি। উনি যা বলেছেন উনিকে নিজেকে বাঁচার সেভ করার জন্য বলেছেন। এই ওনার বলার যে সমস্ত অভিযোগ অন্যদের উপরে এনেছেন, এই মর্মে ওনার সঙ্গে প্যারালাল করে কোনো সাক্ষী নাই। অতএব যেহেতু ওনার সঙ্গে প্যারালাল করে কোনো সাক্ষী নাই, অতএব সেই সাক্ষীকে আমি ডিসএগ্রি করছি। আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। হাসিনা কামালের বিরুদ্ধে কোনো অভিযোগই প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি বলেও দাবি করেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। আমার আসামি বিরুদ্ধে সমস্ত চার্জ গঠিত হয়েছে, সেই চার্জে তারা দণ্ডিত হওয়ার মতো উপযুক্ত নয় এবং সাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ তাদের সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারে নাই। বিধায় আমি আসামিরা নিরঙ্কুশ এবং সম্মানের সহিত খালাস পাবেন। প্রসিকিউশন বলছে বৃহস্পতিবার পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর। সমাপনী বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেলও। এরপরই রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। রায়ের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে বলে প্রত্যাশা প্রসিকিউশনের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদে সই করবে এনসিপি। নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকতে পারবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ইসি পুনর্গঠনের দাবি তার। বলেন ছাত্র উপদেষ্টাদের দলীয় হিসেবে দেখা হলে অন্য দলের সুপারিশে হওয়া উপদেষ্টাদেরও একইভাবে দেখতে হবে। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনে আসেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহ। সাধুবাদ জানিয়েছি। ঘণ্টাখানেক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপি নেতারা। বলেন জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই সই করবে এনসিপি। জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ইসির পুনর্গঠনের দাবি জানান নাহিদ। শাপলা ছাড়া অন্য প্রতীক চাপিয়ে দিলে এনসিপি নির্বাচনে যাবে না বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না, এটা স্বচ্ছ হচ্ছে না, এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন। ছাত্র উপদেষ্টাদের দলীয় হিসেবে দেখা হলে অন্য দলের সুপারিশে উপদেষ্টা হওয়াদেরও একইভাবে দেখতে হবে বলে জানান নাহিদ। ছাত্র উপদেষ্টাদের বিষয়ে যেটা বারবার বলা হয়, তারা কোনো দলের প্রতিনিধি হিসেবে সরকারে নেই, গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছে। ফলে অন্য উপদেষ্টারা যেরকম ছাত্র উপদেষ্টারাও সেরকম। ছাত্র উপদেষ্টাকে যদি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি বা সংশ্লিষ্ট হিসেবে দেখা হয়, অন্য অনেক উপদেষ্টাদেরও বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে, রাজনৈতিক সাবেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। ফলে সেই বিষয়গুলো সরকারকে বিবেচনা করতে হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দক্ষতা বৃদ্ধির আহ্বানও জানান এনসিপি নেতারা। গঠিত হয়েছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট এবং সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন চায় জামায়াত ইসলামী। জাতীয় নির্বাচনের দিনে গণভোট চেয়ে বিএনপি জটিলতা তৈরি করছে বলেও অভিযোগ দলটির। সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে একথা বলেন দলটির নায়েবে আমির
সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে আইনি জটিলতা তৈরির শঙ্কা জানান তিনি। আগে গণভোট না হলে ফেব্রুয়ারি নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও বৈঠকে জানান জামায়াত নেতারা। প্রশাসন ও পুলিশের ৭০% জনবল একটি নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করে দাবি করে তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেও জানান তাহের। বলেন, এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে পারে। কয়েকজন উপদেষ্টার পক্ষপাতদুষ্ট আচরণের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে বলেও জানান তাহের। সনদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাশ করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া। যেহেতু তারা গণভোট চায় নাই, জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ এখানে আমরা বুঝি না। সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে, আলাদা বিষয়। এটা যদি হয় এর ভিত্তিতে নির্বাচন, এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন, খুব সোজা জিনিস। আমরা বলছি নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে। তারপরে আরও 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য। সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন। লেভেল প্লেইং ফিল্ডের জন্য প্রশাসনকে রদবদল করতে হবে এবং সেটা যদি উনি লটারি সিস্টেমে করেন, এটার সাথে আমরা একমত করি। কোনো দলের লোক সরকারে রেখে আগামী নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। সরকারও তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে পারবে না বলে মনে করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে সুষ্ঠু নির্বাচন করতে সরকার থেকে দলীয় লোকদের সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নে উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বেশ কিছু দাবিও জানায় বিএনপি। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো দলের লোক সরকারে রেখে আগামী নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। তাই অন্তর্বর্তী সরকারও ভোটের সময় তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে পারবে না। যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোনো দলের সাথে সম্পৃক্ত আছে তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে না। বিভিন্ন দাবিতে যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে আমির খসরু বলেন, নির্বাচনের আগে অহেতুক যারা রাস্তায় নামছে তারা গণতন্ত্রের বিপক্ষে যাচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা হচ্ছে, বিভিন্ন দাবি দেওয়া তুলে রাস্তায় গিয়ে, এগুলো তো রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে। শেষ হাসিনাকে বিদায় করা হয়েছে, এখন যাবেন জনগণের কাছে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এই সরকারের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের সম্পর্কিত কোনো লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয়। তো নির্দলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে বা রাজনৈতিক দলের লোক থাকবে কি করে? এটা না সরালে পরে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। প্রশাসনে ফ্যাসিস্টের সহযোগীদের রেখে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে দাবি করেন বিএনপি নেতারা। এটুকুই বলতে চাই। আহমেদ সালেহিন, সময় সংবাদ। সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় 2 আসামিকে 13 বছর করে এবং 1 আসামিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন পটুয়াখালীর আদালত। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তবে রায়ে অসন্তোষ জানিয়েছে লামিয়ার পরিবার। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আইনে তাদের বিচার হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকালে আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার 3 আসামিকে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিনের আদালতে হাজির করা হয়। ধর্ষণের দায়ে অভিযুক্ত সাকিব, সিফাত ও ইমরান মুন্সিকে 10 বছর করে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সাকিব ও সিফাতকে আরও 3 বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক। আদালতে উপস্থিত ছিলেন লামিয়ার পরিবারের সদস্যরাও। রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিদের ফাঁসির দাবি জানান তারা। যে রায় হয়েছে তাতে আমি সন্তুষ্ট না, আমি চাইছি মৃত্যুদণ্ড, আমি চাইছি ফাঁসি। আমার মাইয়া নাই পৃথিবীর বুকে, আমি এই রায়তে সন্তুষ্ট না। 10 বছর শাস্তি এলে তো এই শাস্তি তো মানা যায় না, ফাঁসিতে ঝুলানো হইতে। আর এত বড় ছেলে বা মেয়ে লোকেরা এত বড় সাবাস বাংলাদেশ হইতে না।
গত 18 মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশী এলাকায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরদিন নির্যাতিতা বাদী হয়ে দুমকি থানায় মামলা করেন। 1 মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। প্রথমে 2 জনের নাম থাকলেও পরে তদন্তে ইমরান মুন্সির নামও যুক্ত করা হয়। 3 আসামির বয়স 18 বছরের নিচে হয় তাদের বিরুদ্ধে শিশু আইনে অভিযোগ গঠন করা হয়। ঘটনার 1 মাস পর 26 এপ্রিল রাজধানীর সেক্রেটেরিয়েট এলাকার একটি ভাড়া বাসা থেকে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, ন্যায় বিচার না পাওয়ার শঙ্কা ও মানসিক চাপ থেকেই আত্মহত্যা করেন তিনি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। নিউমোরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক ঐক্য কর্মচারী পরিষদ। সকালে বন্দর অভিমুখে কয়েকশো শ্রমিকের মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে 1 নম্বর 1 নভেম্বর অনশন কর্মসূচি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সকালে নগরীর আগ্রাবাদ থেকে বন্দর ভবন অভিমুখে মিছিল বের করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। মিছিলটি কিছু পথ যাওয়ার পরই বাধা দেয় পুলিশ। এই সময় বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর আগে সমাবেশে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। সরাসরি প্রস্তাব ছিল বন্দর কোনো বিদেশিদের দেওয়া যাবে না। সেই প্রস্তাব খেলাপ করে আপনি এখন বন্দরকে বিদেশিদের দিয়ে দিতে চান। কোন আমেরিকা, কোন ভারত, কোন চীন, কোন বিদেশি রাষ্ট্রকে আমাদের বন্দর দেওয়া যাবে না। পুলিশ কর্মকর্তা জানান, বন্দর এলাকায় মিছিল সমাবেশ নিষেধাজ্ঞা থাকায় কর্মসূচি শেষ করতে আহ্বান জানানো হয়। সমাবেশ থেকে আগামী 1 নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনশনের ঘোষণা দেন শ্রমিকরা। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। মোবাইল নম্বর বদলি দিয়ে করা হয়েছে অভিনব প্রতারণা। রাজশাহীতে হতদরিদ্র অন্তঃসত্ত্বা নারী ও শিশুর ভাতার ৮৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীর বাগমারা উপজেলার ঝিনা গ্রামের সামিরা খাতুন স্বামী কাঠমিস্ত্রির কাজ করায় কোনো মতে টেনেটুনে চলে সংসার। তাই অসহায় ও দুস্থ গর্ভবতী নারীদের জন্য মা ও শিশুর সরকারি ভাতার জন্য আবেদন করেন তিনি। 2.5 বছর ধরে মাসে 850 টাকা করে সরকারি ভাতার টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পান তিনি। কিন্তু 2024 সালের জুন থেকে আগস্ট এই 3 মাসে শুধু বাগমারা উপজেলায় 1467 জন ভাতাভোগীর মোবাইল নম্বর পরিবর্তন করে টাকা হাতিয়ে নেয় একটি হ্যাকার চক্র। বাকি 8 উপজেলায় 2000-এর অধিক ভাতাভোগীর টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। ভাতার জন্য আবেদন করার পর 4 বার পাওয়া গেছে টাকা কি করেছে আমরা বলতে পারবো না। বিষয়টি স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান বাগমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। প্রাথমিক ধারণা থেকে আমার মনে হয়েছে যে এটা হ্যাকারদের কাজ। অ্যাকাউন্ট থেকে এরা নাম্বারটা চেঞ্জ করে তারা টাকাটা তুলে নিয়েছে। এদিকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। হ্যাকার যারা অপরাধী তারা সে যেই হোক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছি। সাইবার ট্রাইব্যুনালে করা মামলাটি বর্তমানে তদন্ত করছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সপ্তাহখানেক আগে 4 জন হ্যাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলায় সরকারি ভাতাভোগীর সংখ্যা 7000। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজপথের সময়। নারায়ণগঞ্জে 2টি বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ শতাধিক আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহাসিন কবিরের নেতৃত্বে সোনারগাঁর সোনাখালী ও মাঝেরচর এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় একটি চুন কারখানা ও একটি বেকারি কারখানা থেকে বিপুল সংখ্যক অবৈধ পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়। বেকারি কারখানাটিকে 20,000 টাকা জরিমানা করা হয়। এরপর 1 কিলোমিটার বিস্তৃত 50টি বাড়ির শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। গুম খুনের 3 মামলায় 15 সেনা কর্মকর্তা কারাগারে। ভার্চুয়াল হাজিরার সুবিধা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন। ভুক্তভোগীদের সন্তোষ। সেনাপ্রধানের প্রশংসা উপদেষ্টার। বাস্তবায়নের নিশ্চয়তা পেলে সনদের সই করবে এনসিপি।
ইসি পুনর্গঠনের দাবি। নভেম্বরেই গণভোট চায় জামায়াত। নির্বাচনের দিন চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। এবং সরকার থেকে দলীয় লোক না সরালে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপির। আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতা করবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।